প্রিয় দর্শক, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল আজকের সংবাদপত্র অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। উসমান হাদি ৩২ বছরের একজন তরুণ, জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা। গুলিবিদ্ধ হয়েছিলেন সিঙ্গাপুরে, তাকে নেওয়া হলো। আমাদের অনেক প্রত্যাশা ছিল হাদি ফিরে আসবেন, তার নিঃশ্বাসটা নিয়েই আসবেন, কিন্তু তিনি এখন না ফেরার দেশের বাসিন্দা। আগামীকাল রাষ্ট্রীয় শোক দিবস। বেলা 2টার সময় জাতীয় সংসদ প্লাজায় তার নামাজে জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে। আজকের পত্রপত্রিকা জুড়েই হাদির শিরোনাম একটু পড়ে শোনাই আপনাকে, কিন্তু তার আগেই আমাদের অতিথির সাথে পরিচয় করিয়ে দিতে চাই। চর্চা.com-এর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক সৌরভ হাসান আজকে আমাদের অনুষ্ঠানের অতিথি। স্বাগত আপনাকে। শুভরাত্রি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। বাংলাদেশ প্রতিদিন, পতাকায় মোড়া হাদির লাশ, দেশ জুড়ে চরম অস্থিরতা। মানব জমিনের শিরোনাম, দেশের মাটিতে হাদির মরদেহ, আজ মানিক মিয়া এভিনিউতে জানাজা, সমাহিত হবেন নজরুলের সমাধির পাশে। আমার দেশের শিরোনাম, শোকে ক্ষোভে উত্তাল দেশ, বিশ্ব মিডিয়ার খবর, গণতন্ত্রপন্থী তরুণ নেতার মৃত্যুতে বাংলাদেশ জুড়ে বিক্ষোভ। কালের কণ্ঠের শিরোনাম, হাদির মরদেহ ঢাকায়, আজ দাফন, হাদির আততায়ী ও সন্ত্রাসের বিচার করতে হবে, মির্জা ফখরুল ইসলাম দাবি করেছেন। কালবেলার শিরোনাম, উদ্বেগ উৎকণ্ঠা জনমনে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন, প্রতিবাদ বিক্ষোভ, উত্তাল দেশ, বিচার দাবি। দেশ রূপান্তর, লাল কফিনে ফিরলেন যোদ্ধা, তছনছ প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট। খবরের কাগজের শিরোনাম, লাল সবুজের পতাকায় মোড়ানো নিথর হাদি, বিক্ষোভে উত্তাল সারা দেশ। ইনকিলাবের শিরোনাম, গোটা জাতিকে কাঁদালেন হাদি, কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংগঠিত সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকুন, প্রধান উপদেষ্টা বলেছেন। আলোকিত বাংলাদেশ, ফিরলেন বিপ্লবী, আমরা সবাই হাদি হব। দৈনিক করতোয়া, লাল সবুজের কফিনে দেশে ফিরলেন হাদি। আপনি শিরোনাম শুনলেন। সারা পৃথিবী জুড়ে আমার এই তরুণের কথা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গাতেই হাদি, বিপ্লবী, না ফেরার দেশে পাড়ি দিলেন। শরীফ ওসমান হাদির এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়ার নয়। একজন তরুণ আন্দোলনের যোদ্ধা, এবং তিনি তার আদর্শকে ধারণ করার জন্যে, আদর্শকে এগিয়ে নেওয়ার জন্যে ইনকলাব মঞ্চ করেছিলেন। ইনকলাব কথার অর্থ হচ্ছে বিপ্লব। সে বিপ্লব যে অর্থেই হোক না কেন, তিনি বাংলাদেশে পরিবর্তন চেয়েছিলেন। সেই পরিবর্তনের কেউ সমর্থন করতে পারেন, কেউ বিরোধিতাও করতে পারেন, কিন্তু তাকে এজন্য জীবন দিতে হবে। এবং তিনি ঢাকা ৮ নির্বাচনী এলাকায় আসনের প্রার্থিতা ঘোষণা করেছিলেন যে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন। কারণ যেহেতু মনোনয়নপত্র জমা দেননি, সুতরাং প্রার্থী বলার জন্য সম্ভাব্য প্রার্থী ছিলেন। কারা তাকে হত্যা করলো, কি কারণে হত্যা করলো, এটি খুঁজে বের করার সরকারের দায়িত্ব। যে যুবক, মানে প্রধান সন্দেহভাজন যে ব্যক্তি, তিনি বেশ কিছুদিন তার সঙ্গে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন, আর সেটি এক ধরনের ধুলো দেওয়া, চোখে ধুলো দেওয়া। কিন্তু এই ব্যক্তি অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন এবং জামিন পেলেন কি করে, যেখানে রাজনৈতিক নেতা, সাংবাদিক,
অন্যান্য পেশাজীবী মানুষ জামিন পান না, তিনি জামিন পেয়ে গেলেন। জামিন পেয়ে তাহলে সুতরাং এই জামিন কিভাবে পেলেন সেটা একটি বিষয়। সেখানে পুলিশ তদন্ত কি বলেছিল, তদন্তের উপর আদালত জামিন দিয়েছেন। এই দুঃখজনক ঘটনা, মর্মাহত ঘটনা, সারা দেশকে নাড়িয়ে দিয়েছে এবং এই শোক শক্তিতেই রূপান্তরিত হওয়ার কথা, কিন্তু শোককে কেন্দ্র করে, এই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীকালে যে ঘটনাগুলো ঘটল এবং প্রথম আলো, ডেইলি স্টার ভবন তছনছ হয়ে গেছে, আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, ছায়ানট ভবনেও আগুন দেওয়া হয়েছে, উদীচীতে আগুন দেওয়া হয়েছে, উদীচী কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। ইনকলাব মঞ্চ থেকে কিন্তু বলা হয়েছে যে তাদের কেউ এই সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত নয়। এনসিপির পক্ষ থেকেও নাহিদ ইসলাম বলেছেন যে তারা এর সাথে জড়িত নয়। এবং নাহিদ ইসলাম তো, আপনাকে কি একটা ছোট্ট করে আমি একটা প্রশ্ন করতে পারি? যেমন ধরেন মানে ওসমান হাদির মৃত্যু সংবাদ পৌঁছার সাথে সাথেই শাহবাগ অভিমুখে তার যোদ্ধারা গেলেন, কিন্তু একই সঙ্গে একদল মানুষ, এই যে আপনি পত্রিকার কথা বললেন, প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, সেদিকে হামলা করার জন্য গেলেন। তাহলে এই কেন প্রচার মাধ্যমের প্রতি তাদের এত ক্ষোভ? না, প্রচার মাধ্যম না। প্রথমত যে কোনো নাগরিকত্ব আইন নিজের হাতে তুলে নিতে পারে না, সেটা প্রচার মাধ্যম না হয়ে ওটা যদি অন্য কোনো স্থাপনা হতো, সরকারি বা বেসরকারি। কথা হচ্ছে যে বিচার, হাদির হত্যাকাণ্ড জঘন্য, ন্যাক্কারজনক ঘটনা। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি হোক অপরাধীদের, সেটি আমরা চাই। সরকার তদন্ত করেছে, কিন্তু সরকার তার নিরাপত্তায় যথেষ্ট ব্যবস্থা নিতে পেরেছে কিনা। আপনি নিরাপত্তার কথা বলছেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতারা সরকারের ভেতরেও কোনো ষড়যন্ত্র আছে কিনা সে প্রশ্নও কিন্তু অনেকেই তুলেছেন। এখন ষড়যন্ত্র আছে কিনা, ষড়যন্ত্র উদ্ঘাটন না হওয়ার আগে আমরা বলতে পারবো না। তা আমরা সাদা চোখে দেখি যে সরকারের দায়িত্ব প্রতিটি নাগরিকের, প্রতিটি স্থাপনার সম্পদের সুরক্ষা দেওয়া। এখন সেখানে সরকারের কোথায় ভুল আছে? যেমন প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তিনি একটা আকুতি জানিয়েছেন। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে আমি অনেকের কাছে, যখন প্রথম আলো, ডেইলি স্টারের সাংবাদিক বন্ধুরা তার কাছে আক্রান্ত হলেন এবং তার কাছে সাহায্য চাইলেন, আকুতি জানালেন তাদের নিরাপত্তার জন্য, তিনি বিভিন্ন কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন, কোনো সাড়া পাননি। এবং তারা কখন সাড়া পেলেন? যখন ঘটনা ঘটে গেল, অগ্নিদগ্ধ হলো প্রথম আলোর যে 5তলা ভবন, ডেইলি স্টার 9তলা ভবন, এবং ডেইলি স্টারে তো 220 জন আরও বেশি ছাদে আটকা পড়েছিলেন। পরে আপনি খালি কল্পনা করেন, সংবাদপত্রের আমাদের প্রিয় কর্মী, সহযোগী বন্ধুরা, তারা গভীর রাতে, এরকমটা রাতের অন্ধকারে উপরে ছাদে আটকা পড়লেন, নিচে আগুন। আপনি চিন্তা করতে পারেন? না, এ তো ভয়াবহ মৃত্যুর মুখে পড়ার ঘটনা। না, প্রেস সচিব শফিকুল আলম ক্ষমা চাইলেন। মানে এই যে অসহায়ত্ব, এই অসহায়ত্ব পুরো ব্যক্তির না, পুরো সরকারের। সরকার কেন সেটি পারলেন না দ্রুত পদক্ষেপ নিতে? মাননীয় প্রধান উপদেষ্টা 2 সম্পাদকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে স্বাধীন গণমাধ্যমের উপর হামলার শামিল। তাহলে সর্বোচ্চ জায়গা থেকে যদি এই কথা বলা হয়, প্রধান উপদেষ্টা টেলিফোন করেছেন, খুবই তাকে ধন্যবাদ জানাই, এবং তিনি 2 সম্পাদককে আশ্বস্ত করেছেন। কিন্তু আশ্বস্ত করলেন কখন? প্রশ্ন উঠেছে তো, এটা এই প্রশ্ন তো উঠেছে। তখন তো সব শেষ হয়ে গেছে। এই ডেইলি স্টার যে ক্ষতি হয়েছে, প্রথম আলো যে ক্ষতি হয়েছে, এটা তো পূরণ করার মতো না, বা ছায়ানটে। এখন নিরাপত্তা দেবেন, হ্যাঁ, এই সরকারি আরেকবার যখন প্রথম আলো, ডেইলি স্টার ভবনের সামনে জিয়াফত করা হয়েছিল, তখন নিরাপত্তা দেওয়া হয়েছিল এবং কোনো অঘটন ঘটেনি বড় ধরনের। তখন দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এই
ওসমান হাদির একটি বার্তা, একটি ভিডিও বার্তা মানে প্রচার এবং হচ্ছিল। সেটা স্পষ্ট এবং তিনি এই সেটা- কথা বলেছেন যে আপনারা এই যে বলেন প্রথম আলোর সামনে যে কথা বলেন আর 10টা প্রথম আলো তৈরি করে দেখান না। মানে কিরকম, মানে এই যে তার যে অন্য অনেক বিষয় নিয়ে অনেক তার বক্তব্য নিয়ে অনেকে অনেক রকম কথা বলেন, কিন্তু এই বক্তব্য চিন্তা করেন যে তিনি বলছেন যে প্রথম আলোর অফিসে তার মত পথ আদর্শ যাই থাকুক সেখানে জিয়াফত করতে হবে কেন, ঘেরাও দিতে হবে কেন, সেই প্রথম আলোকে মানে কি বলে বন্ধ করতে হবে কেন? আপনারা আরো 10টি 10টা। প্রথম আলো তৈরি করে প্রথম আলোকে মোকাবেলা করেন। এটাই তো হচ্ছে গণতান্ত্রিক একজন নেতার সমাজের, কথা। সভ্য সমাজের রীতি। আর সেটি আমরা পারলাম না। এবং এ ধরনের অনেকবার কি বলে সংবাদপত্রের উপর হামলা হয়েছে, কিন্তু এই ধরনের অফিস পুড়িয়ে দেওয়া এটি 71-এর 25শে মার্চের পর আর হয়নি। তা আমরা আশা করব যে সবারই শুভবুদ্ধির উদয় হবে। আপনি শুভবুদ্ধির উদয়ের কথা বললেন, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল থেকে সবাই কথাই একই কথা বলছেন যে এটা তৃতীয় কোনো শক্তির ইন্ধন এবং নির্বাচন বানচাল করবার জন্য একটা পায়তারা। তৃতীয় শক্তিটাকে না, এখন কিন্তু কোনোটাই তো আমরা মানে আমরা আগাম বলতে পারবো না যে কোন উদ্দেশ্যটা কি। সরকার তো নির্বাচনের তফসিল ঘোষণা করেছে, নির্বাচন কমিশন এবং সরকার প্রস্তুতি নিচ্ছে, এবং এখন সময় আছে কিন্তু মাত্র 1 মাস 23-24 দিন। এর মধ্যে মনোনয়নপত্র জমা হবে, নির্বাচন প্রক্রিয়া চলছে। এখন এই ধরনের একটি ঘটনা বা এই ধরনের পরিস্থিতি নির্বাচন বানচাল হবে আমি এটা মনে করি না। কারণ বাংলাদেশে খুব কম নির্বাচনই একবার সুন্দর শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে। নির্বাচনের আগে পরে সংঘাত সংঘর্ষ এটি ছিলই। তা এখন সেই সংঘাত সংঘর্ষ ছিল প্রতিযোগী দলগুলোর মধ্যে, প্রার্থীর মধ্যে। কিন্তু এখানে নির্বাচন প্রক্রিয়া বহির্ভূত ঘটনা, আর সেটি তো আমাদের চিন্তিত করে। এবং পুরোপুরি বহির্ভূত বলতে পারি না, যে ওসমান হাদি যদি 8 আসনে নিজের প্রার্থিতা ঘোষণা না করতেন তাহলে হয়তো তিনি আক্রমণের নিশানা নাও হতে পারতেন। সবটা মিলে আমাদের প্রথমত হচ্ছে এই থেকে শিক্ষা নেওয়ার, এক হচ্ছে এ ধরনের হত্যাকাণ্ড, এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে। সরকার গানম্যান দেওয়ার কথা বলেছেন, কিন্তু গানম্যানই যথেষ্ট নয়। সরকার এমন একটা অভয় পরিবেশ তৈরি করতে হবে, নির্ভয় পরিবেশ আপনি তৈরি করতে গানম্যান হবে। কতজনকে দেবেন? গানম্যান কতজনকে দেবে? এবং গানম্যান নিয়ে তো ঘরে ঘরে মানুষরা নির্বাচনী প্রচার চালাতে পারবে না। এটি একটি এমন পরিবেশটা তৈরি করতে হবে যারা এ ধরনের হামলা করতে পারে, আক্রমণ করতে পারে, তাদের সম্পর্কে সজাগ থাকা, তাদের বিরুদ্ধে আগাম ব্যবস্থা নেওয়া এবং তাদের আইনের আওতায় আনা। এখন এই যে বিভিন্ন জায়গায় হামলার আগুনের ঘটনা ঘটছে, এ দিয়ে মূল যে অপরাধী পার পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? কারণ অপরাধী তো বলা হয়, সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি যে দেশে আছে, যে সব প্রধান সন্দেহভাজন কিন্তু ইঙ্গিত করা হচ্ছে ভারতে পালিয়ে গেছে। ভারতে পালিয়ে গেছে। হ্যাঁ, সরকারের একটি বক্তব্য থেকে বুঝতে পারি যে সরকারের হয়তো দেশে নাই, এটাই তাদের বক্তব্য। কারণ তারা বলেছেন যে ভারতে হাইকমিশনারকে ডেকে বলেছেন যে এই সন্দেহভাজন এই আসামি যদি পালিয়ে যেয়ে থাকে ভারতে, তাহলে তাকে যাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়। আর এখন সরকারও নিশ্চিত না, সরকার এটা কিন্তু বলছে না যে সে দেশে নাই বা ভারতে পালিয়ে গেছে, তা সন্দেহ করা হচ্ছে। আর জনমনে প্রথমত হচ্ছে নিরাপত্তা দেয়া যায়নি, আমরা হাদিকে হারিয়েছি। এরপর যদি তার হত্যাকারীকে আমরা খুঁজে বের না করতে পারি, শাস্তির আওতায় না আনতে পারি, তাহলে কিন্তু আরও এরকম অঘটনের আশঙ্কা থেকে যায়। অঘটনের আশঙ্কা তো থেকেই যায়। সোহরাব হোসেন, আপনি নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটা দেখেছেন। মানে কিছু কিছু দৃশ্য এমনভাবে মানুষকে ব্যথিত করে, নাড়া দেয়, যে এরকম একটা মৃত্যুর ঘটনায় ব্যথা তো আছেই, তারপরে একজন মানুষের লাশ পুড়ে যাওয়ার দৃশ্য আমরা দেখলাম। তো এই প্রতিবাদের ভাষাটা কি আদৌ এরকম হওয়া উচিত? আমার তো মনে হয় মানে কখনোই হওয়া উচিত না। প্রতিবাদ কি? একজন হিন্দু যুবকের মানুষ তো বিরুদ্ধে অভিযোগ তিনি অবমাননা করছেন,
আমাদের ধর্মীয় অবমাননা, ধর্মের অবমাননা। তাকে আইন তো আছে আমাদের, যে ধর্ম অবমাননার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, আইনের হাতে সোপর্দ করা, এটি সমীচীন ছিল। এবং অনেকে বলছেন যে তিনি যে অবমাননা করেছেন সেটা এখনো প্রমাণিত নয়, কিন্তু যে মানুষটি তো আর নেই। তা আমরা একের পর এক, এবং এর মধ্যে আরেকটি দুঃখজনক ঘটনা, সেটা হলো এনসিপির একজন নেত্রী দেখুন আত্মহত্যা করেছেন। এই মানে তিনি এই জুলাই অভ্যুত্থানে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ, এবং তাকে তো তিনি সক্রিয় ছিলেন এবং নির্বাচন করারও কথা ছিল, কিন্তু তাকেও হারালাম। তো এই যে সামাজিক রাজনৈতিকভাবে আমরা একটা অস্থিরতার মধ্য দিয়ে চলছি, এবং সেখানে কেউ নিরাপদ ভাবছে না। একটা রাষ্ট্রে যখন এইরকম পরিস্থিতি তৈরি হয়, তখন কিন্তু প্রতিটি নাগরিক নিজেকে অনিরাপদ ভাবে এবং হতাশ হয়। এই যে অনিরাপদভাবে হতাশ হয়, আপনার কি মনে হয় যে তাহলে নির্বাচনের আর মাত্র 1 বা 1.5 মাস আছে, এই যে পরিস্থিতি, তাতে কি সন্দেহটা কাটলো? সন্দেহ কাটলো না, কিন্তু আমরা তো সন্দেহ উঠতে থাকতে চাই যে এরকম নির্বাচন, কারণ এই নির্বাচনের তারিখ পেতে কিন্তু অনেক সংগ্রাম করতে হয়েছে, অনেক কসরত করতে হয়েছে, এবং সরকার দিয়েছে। এখান থেকে ফিরে পিছু ফেরার অর্থ হচ্ছে যে পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াটা অনিশ্চিত হয়ে যাওয়া, আর সেটা নিশ্চয়ই সরকার করবে না। এই সরকারের প্রধান দায়িত্বের মধ্যে নির্বাচনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এর আগে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে 3টি নির্বাচন হয়েছে, সেই নির্বাচন ছিল জবরদস্তিমূলক, কারচুপি, প্রহসনমূলক। মানুষ ভোট দিতে পারেনি, মানুষ ভোট দিতে পারে এরকম তো একটি নির্বাচন। অর্থাৎ নির্বাচন কেন? এই রাষ্ট্রের মালিক তো জনগণ, তো জনগণের মালিকানা নির্ধারণ হবে কী করে? তার ভোটের মাধ্যমে। আর সেই ভোটাধিকারী যদি না থাকে, বা সেটা যদি আবার পিছিয়ে যায়, তাহলে সেটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক হবে। শুধু দেশের জন্য, শুধু সরকারের জন্য নয়, দেশের জন্য। আমরা আশা করি যে সরকার সেই ঝুঁকি নেবে না, এবং সেদিকে হয়তো চিন্তাও করছে না। কিন্তু তার আগে নির্বাচনে যে পরিবেশ, এরকম হামলার পুনরাবৃত্তি আর না ঘটে। হাদিকে রাষ্ট্রীয়ভাবেই সম্মান জানানো হয়েছে, জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে, এবং জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় সাধারণত যারা জনপ্রতিনিধি বা সাবেক কোনো খুবই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পর্যায়ের ব্যক্তি, তাদের ক্ষেত্রে এরকম হয়। তো সেক্ষেত্রেও রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে তাকে সম্মান দেওয়া হয়েছে। কিন্তু এই হাদিকে তো আমরা আর ফিরে পাবো না, কিন্তু তার পরিবারের দায়িত্ব সরকার নিয়েছে। এটি একটি ইতিবাচক ঘটনাই বলবো, এবং একই সঙ্গে আশা করব যে পরিস্থিতি স্বাভাবিক হবে, শান্ত থাকবে, এই অস্থিতিশীলতা কেটে যাবে। না হলে এই যে আপনি তৃতীয় শক্তির কথা বলছেন, তৃতীয় শক্তি কেন, পেশাদার সন্ত্রাসীও অথবা সমাজবিরোধী ব্যক্তিরাও তো এর সুযোগটা নিতে চাইবে। এবং তারা একটা বলে না যে যখন ঘর পড়ে তখন আলো পোড়ার ব্যবস্থা করে অনেকে। তো এটি যাতে না হয়, একটা সুন্দর পরিবেশ চাই। আজকে আর কোনো হাতিকে আমরা হারাতে চাই না, কারণ প্রতিটি মানুষের জীবন অতি মূল্যবান, অনেক 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 মূল্যবান। একটু অন্য আলোচনায় আসতে চাই। তারেক রহমান দেশে ফিরছেন, এবং বেশ জোরে সোরেই আয়োজন হচ্ছে, এবং বলা হচ্ছে যে স্মরণকালের সবচেয়ে বড় জমায়েত হবে তার ফেরার দিনকে কেন্দ্র করে। না, দল তো চাইবেই তারেক রহমান 17 বছর পর দেশে ফিরছেন। তাকে দলের পক্ষ থেকে বড় আকারের সংবর্ধনা দেবে, এবং সেটি স্মরণীয়, মানে কি, তবে স্মরণীয় হওয়াটা তার দেশে ফিরে আসাটা নয়, দেশে ফিরে যে উদ্দেশ্যে তিনি ফিরে আসছেন, অর্থাৎ গণতন্ত্র পুনর্নির্মাণ, মানে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে গণতন্ত্র সংহত করা, গণতন্ত্রকে এগিয়ে নেওয়া, সেই কাজটি
আগামী নির্বাচনে যদি বিএনপি জয়ী হয়, সেই গণতান্ত্রিক ব্যবস্থা কতটা সংহত হবে, কতটা টেকসই হবে, এবং সেখানে মানুষের নিরাপত্তা, তার জীবন জীবিকা কতটা নিশ্চিত হবে, সেটাই হবে স্মরণীয় ঘটনা। তবে সবার বক্তব্য, বিশেষ করে সাধারণ মানুষের বক্তব্য, জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্য থেকে এটা আশা করা যাচ্ছে বা সবাই বলছেন যে তারেক রহমানের ফেরাটা খুবই জরুরি এবং তিনি এলে নিশ্চয়ই একটা অন্য রকমের পরিবেশ হয়তো রাজনীতি পাবে বা দেশ পাবে। না, সেটা তো প্রত্যাশা, কিন্তু একই সঙ্গে চ্যালেঞ্জটাও বড়। কারণ বিএনপির মতো দল, বিরাট দল, বহু নেতাকর্মী, তাদেরকে সামাল দেওয়াও কিন্তু কঠিন। এই যে প্রার্থীর তালিকা, প্রাথমিকভাবে প্রার্থী তালিকা ঘোষণার পর তো আমরা দেখলাম যে অনেক জায়গায় বিক্ষোভ হয়েছে, অনেক জায়গায় সড়ক অবরোধ হয়েছে। আর নারায়ণগঞ্জে একজন প্রার্থী নিজের নিরাপত্তার কথা বলে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, মানে তিনি প্রার্থী হবেন না বলেছেন। এটাও কিন্তু দলের জন্য একটা চ্যালেঞ্জ। আর এতদিন তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বাইরে থেকে দল পরিচালনা করেছেন। এখন কিন্তু তাকে সরাসরি নেতাকর্মীদের কাছে, জনগণের কাছে যেতে হবে, মুখোমুখি হতে হবে। সেখানে আমি মনে করি তার দায়িত্বটা আরও বাড়ল, এবং সংবর্ধনা কত বড় হয় তার চেয়েও হলো এই সংবর্ধনার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা, তার 17 বছর ফিরে আসা, তার প্রতি যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করার জন্যে তার হয়তো সদিচ্ছা থাকবে, আছে, আশা করি আমরা আছে এটা ধরে নেই। কিন্তু তার নেতাকর্মীরা, তার দলের, তার সহযোদ্ধারা কতটা সেই ইচ্ছা পূরণের সক্রিয় থাকবেন, কতটা তারা সেটা ইতিবাচক ভূমিকা রাখবেন, তার উপরে কিন্তু আমাদের শুধু বিএনপির রাজনীতির গতিবিধি নির্ভর করে না, আমাদের গণতন্ত্রের গতিবিধিও নির্ভর করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা সে শুনলেন। হাদির কথা উঠল। হাদি কি টকবগে একজন তরুণ, 32 বছর বয়স, তাকে আমরা হারালাম। জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা। এই যে তাকে আমরা হারালাম, অন্ততপক্ষে তাকে যারা হত্যা করেছে সেই হত্যাকারীর সন্ধান বা তার তো শাস্তিটা অবশ্যই প্রাপ্য। সেই শাস্তিটা কি হবে? ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।